শেখ হাসিনার সময় অন্তত যেই মানুষটা মধ্যবিত্ত, যে মানুষটা প্রাইভেট অফিসে চাকরি করে, প্রাইভেট একটা চাকরি করে, তার জীবনটা তো নিরাপদ ছিল খালেদ ভাই। তার তো নিরাপত্তা নিয়ে কোনো টেনশন ছিল না। সে তো নিশ্চিন্তে রাতে ঘুমাইতে পারতো বাসায়। সে তো বাজারে গিয়ে অন্তত মানে দৈনন্দিন বাজারটা মোটামুটি করে আনতে পারতো নির্বিঘ্নে। 96 সালে আমারও মনে আছে শেখ হাসিনা বলেছেন, যদি অতীতে কোনো ভুল হয়ে থাকে আমরা ক্ষমা চাচ্ছি, একবার সুযোগ চাই। এক্স্যাক্টলি, আপনি যদি কারেক্ট মি ইফ আই এম রং, এইভাবেই শেখ হাসিনা ভোট চেয়েছিলেন যে যদি আমাদের ভুল হয়ে থাকে তাহলে আমরা ক্ষমা চাচ্ছি, আমাদের একটা সুযোগ দেন। আচ্ছা, এইবার কেন এটা বলছে না? এইবার কেন বলছে না জানেন খালেদ ভাই? মনে করে দেখেন তো, 5 অগস্টের পর আওয়ামী লীগ কিন্তু দীর্ঘ সময় কোনো আওয়াজ তোলে নাই। এরপরে আস্তে আস্তে আওয়ামী লীগ সমর্থক যেই সাংবাদিকরা আছেন বা যারা হয়তো মিডিয়াতে কাজ করেন, তারা একটু 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 করে ঘুরিয়ে ঘুরিয়ে বিভিন্ন কথা বলা শুরু করলেন। এবং তারা এই কথাটা খুব আস্তে আস্তে আওয়াজটা বাড়া শুরু হলো তখন, যখন দেখা গেল যে বাংলাদেশে একটা বিন্দু পরিমাণ সুশাসন গত 2 বছরে কোনো সরকার কায়েম করতে পারে না। যখন দেখা গেল অর্থনীতির অবস্থা আরো খারাপ, যখন দেখা গেল যে নাগরিক সমস্যাগুলো নিয়ে আমি কথা বলছিলাম সেগুলো কোনোটা কোনো সরকার হ্যান্ডেল করতে পারে নাই, যখন দেখা গেল মববাজি যেভাবে ইউনূস সরকারের সময় হয়েছে কাছাকাছি, তারেক সরকারের সময় একই রকম প্রায় কাছাকাছি, যখন দেখলো হামে 800 উপরে শিশু মারা যাচ্ছে কিন্তু কোনো সরকারই সেটা দায় নেবে না। ইভেন বিএনপি মানে ট্রাই করছে ইউনূস সরকারকে ডিফেন্ড। শেখ হাসিনার সংবাদ সম্মেলন, কথিত সংবাদ সম্মেলন, অনেকে আবার আমাকে মেনশন করছেন যে এইবার খালেদ কি বলবে। আমি বলছি যে উনি মুখ দেখায় না কেন, মুখ দেখায় একটা ইন্টারভিউ দেয় না কেন, সেটা আমি বলছিলাম। সেটার জন্য দুই পক্ষের হচ্ছে দুই পক্ষের হলো ঝাড়ি হুমকি এগুলি। এক পক্ষ হচ্ছে কেন আমি শেখ হাসিনার ইন্টারভিউ নিতে চাইছি সেইটা আমি বিরাট বড় অন্যায় করে ফেলছি, আরেক পক্ষ হচ্ছে কেন আমি বলছি যে শেখ হাসিনার ইন্টারভিউ তো পৃথিবী সবাই নিতে চায়, উনি মুখ দেখায় ইন্টারভিউ একটা দেয় না কেন। এখন উনি একটা কথিত কমু না, এটা তো সংবাদ সম্মেলনই না, বড় বড় এরা করছে, কিন্তু ওইটা তো উনি মুখ দেখায় নাই। কিন্তু এরপরে আবার সরকার একটা প্রতিক্রিয়া জানাইছে। আমরা প্রথমে অ্যাডভোকেট কাইয়ুম আপনার কাছে জানতে চাইবো যে শেখ হাসিনার এই সংবাদ সম্মেলন বাংলাদেশের রাজনীতিতে গুরুত্ব, যেই সংবাদ সম্মেলনে উনাকে আবার দেখা যায় নাই, এখন দেখা না যাওয়া সম্পর্কে আমি আর কি বলবো। তো ওইটার রাজনৈতিক গুরুত্ব এবং সরকারের প্রতিক্রিয়া, এই দুইটা নিয়ে যদি আপনি একটু বলেন, আমরা একই প্রসঙ্গে বেশা ফারানার কাছে যাবো। একটু ছোট, আমাদের অনেকগুলি বিষয় জমে গেছে কাইয়ুম ভাই, একটু ছোট। আমি একদম এক লাইনে বলি, আমি এটা এর আগে বলছিলাম, আসলে শেখ হাসিনা যদি সংবাদ সম্মেলন করে, তাকে তো আসলে সংবাদ সম্মেলন করতে দেওয়া উচিত, ওনাকে করতে দেওয়া উচিত। ওনার দুইটা অপশন আছে, মানে বাংলাদেশের মানুষের কাছে ওনার একটা কথা বলার আছে যে প্রথমত ক্ষমা চাই, শেষ পর্যন্ত ক্ষমা চাই এবং জীবনে মরণে ক্ষমা চাই। এর বাইরে ওনার কোন রাজনৈতিক আলাপ শুরুই ওনার করতে পারবেন। আমি শেখ হাসিনাকে যদ্দূর বুঝি, আমি যদ্দূর জানি, ওনার পক্ষে কথা বলা আদৌ সম্ভব না। তাহলে বাকি যে কথা বলবে, শেখ হাসিনার রাজনীতির যদি কোনো অবশেষ থাকে বাংলাদেশে, সেইটা তো বাংলাদেশ থেকে উনি নির্মূল করবেন। উনি বাংলাদেশের রাজনীতিতে আর ঢুকার ওনার কোনো জায়গা নাই। যদি আসলে প্রথমত 96 সালে কিছুটা পারছিল যে ক্ষমা চেয়ে উনি শুরু করছিলেন এবং ওনাকে ওইটাই ওনার কাজ ছিল, তো ওইটা এখানে হয় নাই। এইটা নিয়ে এত উত্তেজিত হওয়া, এটাকে রাগরাগ করা, গুড়গুড় করা, এটাকে করতে দিবে না করতে দিবে, এইগুলির আসলে কোনো, আমি এটার এরকম কোনো গুরুত্বপূর্ণ জিনিস বলে আমি মনে করি না। বরং এটার ভিতর দিয়ে শেখ হাসিনার একটা গুরুত্ব দেওয়ার চেষ্টা করা হয়েছে এবং শেখ হাসিনাকে অকারণে আমাদের ওই যে আপনার উপরে যে ক্ষিপ্ত হয়েছে যে আসলে আমার গ্যাসের আলাপ, পানির আলাপ, তেলের আলাপ, হামের আলাপ যারা আমরা করতে পারতাম, সে আলাপগুলিকে বাইপাস করার জন্য শেখ হাসিনা যেটা করছে, এইটার আসলে বেনিফিটটা বিএনপি কে দিছে, বিএনপি যেটা করছে এটার বেনিফিট আসলে আওয়ামী লীগকে দিছে। এইটার বাইরে আমি আসলে আর কোনো এটা রাজনীতি দেখি না। মানে আমি আই কান্ট এগ্রি মোর, মানে যেটা হাসনাত ভাই বললেন যে এইটাতে দুই দলই মোটামুটি বেনিফিটেড হয়েছে। আওয়ামী লীগ বেনিফিটেড হচ্ছে কারণ এখন এই ইস্যুটা নিয়ে বেশ 2 দিন ধরে উত্তাল হয়ে আছে, 2 দিন কেন, আগে থেকেই। আর বিএনপি বেনিফিটেড হচ্ছে কারণ আমরা এখন ভয়াবহ গ্যাস সংকট, যেটা আমি আমার প্রথম আলোচনা একটু বলার সুযোগ পেয়েছিলাম, ভয়াবহ গ্যাস সংকট। আমি গ্রামে থাকি, সপ্তাহে 3 দিন খালেদ ভাই 12 থেকে 14 ঘন্টা গ্রামে কারেন্ট থাকে না। এরপরে তো আছে জিনিসপত্রের অস্বাভাবিক দাম, এরপরে আছে নানান রকম নাগরিক সমস্যা। এগুলো কোনো কিছু নিয়ে কথা না বলে আমরা এখন আলাপ করছি শেখ হাসিনাকে। আপনি আমাকে বলেন, গত 2 বছরে শেখ হাসিনার অসংখ্য অসংখ্য অডিও ফোন আলাপ হয়ে গেছে না, লিক হয়েছে না, বা ইচ্ছাকৃতভাবে লিক করা হয়েছে না? সেটার সাথে এই কনফারেন্সের ডিফারেন্সটা কোথায়? আমি কিন্তু কোনো ডিফারেন্স নাই, কোনো ডিফারেন্স নাই। উনি আসবেন, মানে আমি কোনো ডিফারেন্স দেখি নাই, আসলে একই কথা, কোনো ডিফারেন্স নাই। আচ্ছা, ক্ষমার কথাটা আমি একটু হাসনাত ভাইয়ের সাথে যোগ করি। 96 সালে আমারও মনে আছে শেখ হাসিনা বলেছেন, যদি অতীতে কোনো ভুল হয়ে থাকে আমরা ক্ষমা চাচ্ছি, একবার সুযোগ চাই। এক্স্যাক্টলি, আপনি যদি কারেক্ট মি ইফ আই এম রং, এইভাবেই শেখ হাসিনা ভোট চেয়েছিলেন যে যদি আমাদের ভুল হয়ে থাকে তাহলে আমরা ক্ষমা চাচ্ছি, আমাদের একটা সুযোগ দেন। আচ্ছা, এইবার কেন এটা বলছে না? এইবার কেন বলছে না জানেন খালেদ ভাই?
মনে করে দেখেন তো 5th অগস্টের পর পর আওয়ামী লীগ কিন্তু দীর্ঘ সময় কোনো আওয়াজ তোলে নাই। এরপরে আস্তে আস্তে আওয়ামী লীগ সমর্থক যেই সাংবাদিকরা আছেন বা যারা হয়তো মিডিয়াতে কাজ করেন, তারা একটু 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 করে ঘুরিয়ে ঘুরিয়ে বিভিন্ন কথা বলা শুরু করলেন, এবং তারা এই কথাটা খুব আস্তে আস্তে আওয়াজটা বাড়া শুরু হলো তখন যখন দেখা গেল যে বাংলাদেশে একটা বিন্দু পরিমাণ সুশাসন গত 2 বছরে কোন সরকার কায়েম করতে পারে না। যখন দেখা গেল অর্থনীতির অবস্থা আরো খারাপ, যখন দেখা গেল যে নাগরিক সমস্যাগুলো নিয়ে আমি কথা বলছিলাম সেগুলো কোনোটা কোনো সরকার হ্যান্ডেল করতে পারে নাই, যখন দেখা গেল মববাজি যেভাবে ইউনূস সরকারের সময় হয়েছে কাছাকাছি, তারেক সরকারের সময় একই রকম প্রায় কাছাকাছি, যখন দেখলো হামে 800 উপরে শিশু মারা যাচ্ছে কিন্তু কোন সরকারই সেটা দায় নেবে না, ইভেন বিএনপি মানে ট্রাই করছে ইউনূস সরকারকে ডিফেন্ড করার, মানে একটা ভয়াবহ অবস্থা। ধীরে ধীরে আমি আমার এই পরিবর্তন বাংলাদেশে তো আমি আছি, হাসান ভাই আছে, আপনি যুক্ত আছেন, আপনারা সবাই নিশ্চয়ই লক্ষ্য করেছেন আস্তে আস্তে কিন্তু আওয়াজটা জোরদার হওয়া শুরু হলো যে নিরাপত্তা নাই, মববাজি, চাঁদাবাজি, নাগরিক সুযোগ সুবিধা একদম খারাপ, এবং শেখ হাসিনার সময় অন্তত আমি কথা বলি আমার উপরে বিপদ আসবে, হাসান কায়ুম ভাই কথা বলবে হাসান কায়ুম ভাইয়ের উপর বিপদ আসবে, কিংবা আরেকজন আন্দোলন করতে নামবে তার উপর বিপদ। কিন্তু যেই মানুষটা মধ্যবিত্ত, যে মানুষটা প্রাইভেট অফিসে চাকরি করে, প্রাইভেট একটা চাকরি করে 1 লাখ বা 80,000 টাকা বেতন পায়, তার জীবনটা তো নিরাপদ ছিল খালেদ ভাই, তার তো নিরাপত্তা নিয়ে কোনো টেনশন ছিল না, সে তো নিশ্চিন্তে রাতে ঘুমাইতে পারতো বাসায়, সে তো বাজারে গিয়ে অন্তত মানে দৈনন্দিন বাজারটা মোটামুটি না। কিন্তু আপনি করে আনতে পারতো নির্বিঘ্নে। কিন্তু আপনি তো বেশাফা না, আপনি তো একটা স্বাভাবিক অবস্থার কথা বলতেছেন, কিন্তু মানুষ তো আসলে বিপদে পড়ে, তার চিকিৎসা, জরুরি চিকিৎসা প্রয়োজন হয়, তার বিরুদ্ধে তার কোনো একটা মামলা পরিচালিত হতে পারে, তার আপন ভাই কর্তৃক বা নেইবার কর্তৃক, মানে যে কোনো কিছু যেটা বোল্ড ফ্রম দ্য ব্লু, একদম সাধারণ মানুষেরও এরকম নানা ধরনের ঘটনা ঘটে, তখন তো সে দেখতো যে সে বিচার পায় না, পুলিশ তার পক্ষে কথা বলে না, সে যদি আওয়ামী লীগ না করতো বা বিএনপি না করতো তাহলে তার আসলে কোনো জায়গা নাই বাংলাদেশে। ওইটার মতো তো সাংঘাতিক একটা দমবন্ধ পরিস্থিতি তো আর আমরা আসলে নাই, নাকি আসি, সেটাও যদি বলতেন। আপনি কি বিচার পাচ্ছেন? গত কয়েক মাসের আইন শৃঙ্খলা পরিস্থিতি আমি সংসদে তুলে ধরেছি, কয়টা ঘটনার বিচার আপনি আসেন। মামলা আগেও আমরা দেখেছি বিএনপির নেতা কর্মীদের নাম হরে দরে সবার নাম দিয়ে লাস্টে 100 অজ্ঞাতনামা, এবং সেই 100 থেকে 500 অজ্ঞাতনামার মধ্যে একই রকম আছে, তাহলে বেশ পারে না আপনি একটু একই রকম আছে, তাহলে আমরা কি এইটা হাসত কাছে কাছে শুনবো যে একই রকম আছে কিনা, বা দুর্ভোগটা একই রকম আছে, দুর্ভোগটা একই রকম আছে, সেই মামলা বাণিজ্য, সেই শোন অ্যারেস্ট, সেই মানে ঘটনা ঘটুক না ঘটুক বিরোধী দলের নামে মামলা, সেগুলো চলতেছে। অন দ্য টপ অফ দ্যাট যুক্ত হয়েছে ভয়াবহ রকম চাঁদাবাজি, নিরাপত্তাহীনতা, যুক্ত হয়েছে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, এগুলো হচ্ছে নিউ এডিশন। তো মানুষ তো বলতে বাধ্যই হবে, এবং এটা তো আওয়ামী লীগকে একটা সাহস দেবে যে ও আমাদের তো পাল্টাইছিলা, তো কোন বেটার প্রোডাক্টটা তোমরা পেলা। অনেকে বলতেছেন যে আওয়ামী লীগ যে সাহসটা পাইতেছে সেই সাহসটা আসলে মূলত দিচ্ছেন আপনি, কারণ আপনি একটা পরিচিত সংসদ সদস্য, আপনি আওয়ামী লীগের আসার পথ, এই ব্যাপারটাকে আপনি কিছু বলবেন? যে মানে দেখেন আমাদের রিসার্চ টিমও এরকম লেখছে যে আপনি হচ্ছেন সবচেয়ে বেশি শেখ হাসিনার আসার ব্যাপারে পজিটিভ কথা বলছেন, যে হ্যাঁ উনি আসবে বা ওরকম কোনো কিছু। শুনেন, আমি বাংলাদেশের খুবই ক্ষুদ্র একজন রাজনৈতিক কর্মী, বাট এট দ্য সেম টাইম আমি একজন লয়ার, এবং আমার পরিবারের একটা রাজনীতির ইতিহাস আছে। সো আমি একজন পলিটিক্যাল ফ্যামিলির সন্তান হিসেবে আমি চিন্তা করি আমি ওই জায়গায় থাকলে আমি কি করতাম। সো এই জন্য বলছি কমন সেন্স বলে শি উইল বি ব্যাক, এটা আমার কমন সেন্স বলে। 3টা কারণ আমি আপনাকে বলে দিচ্ছি এখনই কেন আমি বলেছি। হচ্ছে ওনার রাজনীতির একটা দীর্ঘ ইতিহাস এবং ত্যাগের ইতিহাস আছে ওনার পরিবারের, ওনার পুরো পরিবারকে এক রাতে মেরে ফেলা হয়েছে পলিটিক্যাল কারণে। 2 হচ্ছে ওনার নিজের ত্যাগ আছে সরকারি দল বিরোধী দল হিসেবে এবং ওই পরিবারের একজন বেঁচে যাওয়া সদস্য হিসেবে। 3 হচ্ছে ওনার বয়স, উনি যদি এখন ভারতের মাটিতে মারা যান, ওনার এই এত বড় দল যেটার পেছনে ওনার বাবা, ওনার পরিবার এবং ওনার আত্মত্যাগ, সেই দলটার কি হবে? তো আমি যদি ওনার জায়গায় থাকতাম আমি আসতাম। তো আমি সেই কমন সেন্স থেকে বলছি। আর আমি আজকে আপনাকে আপনার অনুষ্ঠানের মাধ্যমে এটাও ক্লিয়ার করি, বিএনপির যখন ওই ডোবার নিচে বসে বসে বিএনপির মনোবল চাঙ্গা করার জন্য যেমন আমাকে দরকার ছিল, কারণ বিএনপি তখন আসলে বিপদে ছিল এবং বিএনপির পক্ষে কথা বলার কেউ ছিল না। তো আমি তখনও যৌক্তিক এবং সত্য কথা বলেছি, বিএনপির পক্ষে গেছে। এখন আমি যৌক্তিক এবং সত্য কথা বলি। আওয়ামী লীগ যদি কোনোদিন বাংলাদেশে ফেরে, কোনোদিন যদি বাংলাদেশের রাজনীতিতে যায়, আপনি মোটেও ভাববেন না যে তাদের সাথে আমার খুব ভালো একটা বলি করা হবে। আমরা পরবর্তী প্রসঙ্গে যাই। আমি একটু হাসান কায়ুম ভাইয়ের কাছে শুনতে চাই। হাসান কায়ুম ভাই, ঠিক আছে, আমরা যদি ব্যারিস্টার ফারহানার সাথে একমত হই এই প্রসঙ্গে, একমত হই, এখন আওয়ামী লীগের
যে এই কথা বললে আবার সালাউদ্দিন সাহেব আমাকে কারেক্ট করে দিবেন যে নিষিদ্ধ ঘোষিত বলেন, আবার এনসিপি এসে বলবে যে আচ্ছা ঠিক আছে বললাম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা যে বললেন যে তিনি আসতে চান মানে বা আসবেন, তিনি ডেট দিতেছেন কেন? মানে তিনি আসলে মানে আসলে কি হবে, মানে আসতেছেন না কেন, বা আসলে ডেট দেওয়া এগুলির কি কারণ? আর একজন দর্শক উনি অনেকবার একটু অনেক মানে আমার চোখে পড়লো, অনেকবার বলছে কিনা সেটাও তো বলা একটা মুশকিল। উনি বলছেন খালেদ মহিউদ্দিন 100% দালাল জামায়াতের। ভাই ঠিক আছে, হাসান ভাই আপনি যদি একটু বলেন যে মানে উনি ডেটটা কেন দিতেছেন? আচ্ছা, আমি ওই প্রশ্নটা যাওয়ার আগে আমি রুমিনের সাথে একটু ভিন্ন মত করি। আমি মনে করি যে আসলে বাংলাদেশের যে বর্তমান অবস্থা কিছু কিছু ক্ষেত্রে আগের চাইতে অনেক খারাপ হয়েছে। যেমন ধরেন মাদকের যে বিস্তার, রুমিন যে সমস্ত খারাপ ভোগান্তির কথা বলছে এটার সাথে যোগ হবে মাদকের বিস্তার, মাদক এইটা অনেক বেশি, এবং এটা পার্লামেন্টে তাদের দলের লোকজন পর্যন্ত ধরেন এগুলি নিয়ে কথাবার্তা বলতেছে। ভাই আরেকটা বলি, আমার কাছে বেশি লোক বলতেছে জুয়া খেলে নাকি মানুষ, কি টাকা টোকা দিয়া ওই যে জুয়া খেলে, ওইটা একটা অনলাইন জুয়া, একটা ব্যাপার হচ্ছে। জি, আরেকটা হচ্ছে মাদকের বিস্তার। এটা হচ্ছে যে আমি আমার গ্রামে, রুমিত এলাকায় থাকে, আমিও যাই, আমার গ্রামে এরকম দেখছি যে বাপ মায়ে গরু বিক্রি করছে, সেই টাকাটা মাদকাসক্ত সন্তান নিয়ে যাওয়ার জন্য মাকে মারধর করছে। আর অনেক জায়গায় তখন দেখেন যে মাকে মেরে ফেলতেছে, বাপকে মেরে ফেলতেছে। এগুলি বাংলাদেশের সামাজিক কাঠামোর মধ্যে এর আগের যে ধারণাগুলি মানুষ একদমই মানে কল্পনাও করতে পারতো না, সেই সমস্ত ঘটনা প্রতিনিয়ত ঘটতেছে। এটা একটা, তো এইটা যোগ হয়েছে। কিন্তু আমি আবার এটা রুমিনের সাথে যেটা যোগ করতে চাই যে আওয়ামী লীগের আমলে এই সমস্ত যে পথে ঘাটের যে নিরাপত্তা ছিল, কিংবা এরকম একটা স্বস্তিতে মানুষ ঘরে ফিরতে পারতো, শান্তিতে ঘরে ফিরতে পারতো, তার মধ্যে ধরেন আমাকে তুলে নিয়ে যাবে কিংবা রুমিনকে তুলে নিয়ে যাবে, এটাই ছিল। কিন্তু এটার মধ্যে একরামের মতো লোক ছিল যে মানুষটা আসলে খুন হয়ে যাবে অকারণে, এই আশঙ্কার মধ্যে ফিরতে পারবে না, আশঙ্কার মধ্যে মানুষ থাকে। এবং আওয়ামী লীগ করলে এই জায়গাটার একটা পরিবর্তন এখন পর্যন্ত আছে, যে মানুষ আসলে এই জায়গার মনে করছে না যে তাকে কেউ তুলে নিয়ে কালকে গুম করে ফেলতে পারে কিংবা এরকম করতে পারে। সো এইটা হচ্ছে একটা বড় রকমের চেঞ্জের জায়গা, আমি এটা মনে করি আওয়ামী শাসনের সাথে। বাকি যেটা বলছেন, আমি আপনি আবার যদি আমাকে একটু ধরায় দেন, আপনি যেটা বলছিলেন যে বাকি মানে আমি যেটা শেখ হাসিনা সংবাদ সম্মেলনে, তো রুমিন সংবাদ সম্মেলন, তার প্রতিক্রিয়া, শেখ হাসিনা ফিরে আসা সম্পর্কে তার বক্তব্য, এগুলিতে উনি বলছেন। আমি শুধু জানতে চাইছিলাম যে উনি যদি ফিরেও আসেন ডিসেম্বর ডেট দেওয়া বা এটা বলার মানে আসলে মানে কি চান? এটা তো হচ্ছে ওনার চাওয়ার উপরে। ধরেন এখন দুইটা দেশ, এগুলি হচ্ছে রুমিন অ্যাডভোকেট, আমিও ধরেন তো কোনো কারণে অ্যাডভোকেট। ধরেন এখন এইটা উনি একটা দেশে যেভাবে গেছে, ধরেন উনি পাসপোর্ট ভিসা টিসা কিছু নিয়ে যান নাই, বা ওনাকে এখন তো কেউ ভিসা দিবে এরকম, উনি একজন সিভিলিয়ানের মতো আসবেন, আসতে পারবেন এরকম তো কোনো ব্যবস্থা নাই। কিংবা ওই যে বাচ্চারা ট্রোল করে যে ওনাকে কোনো একটা বর্ডার দিয়ে ঢুকায় দেওয়া হলো কোনো একটা দেশে অঞ্চলে, এরকম তো না। যদি এরকম হয় সেটার তো হওয়ার কোনো সুযোগ নাই। তাইলে ভারত বাংলাদেশের মধ্যে কোনো না কোনো একটা ব্যবস্থাপনা লাগবে যে উনি আসবে। তার মানে বাংলাদেশ তো চাচ্ছিল যে উনি যেন আসে। আমাদের এনসিপি বলেন, সবার চাওয়াই তো মিলে গেছে, সবার চাওয়া তো হচ্ছে যে উনি এখানে যেন আসে, উনার যেন ট্রায়ালটা উনি ফেস করে। তো ট্রায়াল হয়ে গেছে, এখনো পেন্ডিং ট্রায়ালও আছে। উনি আসলে স্বাভাবিক নিয়মে আইনের পথে ওনাকে যদি বাংলাদেশ চায় এবং ভারত যদি ওনাকে আসলে দিতে সম্মত হয়, তাহলে তো উনি এসে যেভাবে লিগালি ঢুকবার কথা, উনি জেলে ঢুকবেন, ওনার ফাঁসির আদেশ হয়েছে, সেগুলি আসলে উনি আপিলের সুযোগ পাবেন কিনা সেইটাই যাবেন, ওই লিগাল ফাইটটা শুরু হবে। কিন্তু উনি যেভাবে যে আমি অমুক তারিখে আসবো এবং এই কথাগুলি নিয়ে আলাপ হইতে থাকে, এবং এই আলাপগুলি পত্র পত্রিকা টেলিভিশন ছাপতে থাকে, এগুলি নিয়ে আমাদের মতো লোকজন তর্ক করতে থাকে, এটার কোনো অর্থ আমি বুঝি না। আমি বুঝি যে এইরকম মানে বাস্তবতা বিবর্জিত, মানে কোনো ধরনের পদ্ধতিগত আলাপ ছাড়া উনি আসতেছেন এবং উনি ডেট দিয়ে আসবেন। কেউ এখানে তাকে ক্যান্টনমেন্টে আর এই বিমানবন্দরে ঠেকাইতে যাবেন, কেউ আমি এই আলাপটা বোঝার তো কিছু, এই আলাপটার তো আসলে কোনো আলাপ না, এটা তো প্রলাপ। এবার আমরা পরবর্তী প্রসঙ্গে যাই। বেরসা ফারানা থেকে শুরু করি। বেরসা ফারানা, এটাও একটু কমন প্রশ্ন যে জাতীয় নির্বাচনের পর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রায় মুখোমুখি অবস্থানে চলে যাচ্ছে ছাত্রদল ছাত্র শিবির। গতকাল না মানে আসলে আমেরিকার দিনের হিসাবে, বাংলাদেশের হিসাবে আরেকদিন আগে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ঢাকা কলেজ ঢাকা আলিয়া মাদ্রাসার সংঘর্ষে জড়িয়ে পড়েছে, মঙ্গলবার দিন আসলে জড়িয়ে পড়েছে এই দুই ছাত্র সংগঠন। জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র শক্তিও বলা যায় যে ছাত্র শিবিরের সঙ্গে ব্যাপারটা
বিএনপির যে ছাত্রদল তার বিরুদ্ধেই একটা অবস্থান নিয়েছে, এইটার কারণ বা এইটা এবং শক্তি প্রয়োগটা আমরা খুব দাপটের সঙ্গেই দেখছি, এইটার কারণটা আপনারা আসলে কি দেখেন? এইটা কেমনে ছাত্ররাও মানতেছে বা ছাত্ররা মাইনা নিবে কিনা, বা ছাত্রদের জন্য এটা কি হচ্ছে? একই প্রশ্ন হাসান কায়েম ভাইয়ের জন্য। একটু সংক্ষেপে একটু বলেন পেরিসা ফারানা। মোহাম্মদ ইব্রাহিম খলিলুল্লাহর মন্তব্য একটু পড়ে শোনায়, খালেদের আত্ম অহংকার, বেয়াদবি, এসব তার পারিবারিক শিক্ষা। ওকে, ছাত্রদল ছাত্র শিবির এই কারণে এটা একটু যদি বলেন। তাই এটার একটাই কারণ আমি চোখে যেটা আমার মনে হয় যে দুটো দল বা যেই রাজনৈতিক দলগুলো আছে বাংলাদেশে এই মুহূর্তে, তাদের কারোরই কোনো পরিবর্তন হয় নাই। আমরা 90-এর দশকেও দেখেছি, 80-এর দশকে দেখেছি, 90-এর দশকে দেখেছি, পরবর্তীতে দেখেছি, এবং একটা পর্যায়ে আমরা দেখেছি যে যেই দলটি ক্ষমতায় থাকে তারা অন্য যেই রাজনৈতিক দল, প্রধান প্রতিপক্ষ যে রাজনৈতিক দল এবং তাদের অঙ্গ সংগঠন, তাদেরকে পুরোপুরি বিশ্ববিদ্যালয় এলাকা থেকে একেবারে বিতাড়িত করে দেয়। আমরা দেখেছি হলের কাহিনী, আমরা দেখেছি অন্যান্য জায়গায় যেভাবে ভিন্ন মতকে তারা ক্যাম্পাসের মানে একেবারে দমন করবার জন্য যা যা করে। এটা থেকে আমরা এখনো বের হই নাই। আশা করেছিলাম যে 5ই অগস্টের পর মূল রাজনীতিতে মূল দলগুলোর মধ্যে যেমন পরিবর্তন আসবে, একইভাবে এই দলগুলোর অঙ্গ সংগঠনগুলোর মধ্যেও পরিবর্তন আসবে, বাট সেটা হয়নি। এখানে যেটা ইন্টারেস্টিং যে যেই ছাত্র শিবিরের মাদার অর্গানাইজেশন জামাত, যেটা পাকিস্তান আমল থেকে শুরু করে মানে ভারতে জন্ম, তারপরে পাকিস্তান আমল এবং পরবর্তীতে বাংলাদেশ, কখনো কিন্তু তারা অল্প কয়েকটা আসনের বাইরে, একটা দুটা ছিল পাকিস্তানে এবং পরে বাংলাদেশে হয়তো 3-4টা আসন তারা পেয়েছে, এবং সেটা বিএনপির সঙ্গে জোট টোট করে। তারপরে এরপরে যখন 77টা আসন তারা পেল, তখন তো আমি মনে করি এবং 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 ভেরি ইন্টারেস্টিংলি প্রতিটা বিশ্ববিদ্যালয়ে তারা একেবারে ব্রুট মেজরিটিতে তারা মানে ছাত্র ইয়েগুলো সংগঠনগুলোতে তারা যখন আধিপত্য বিস্তার করলো, তখন কিন্তু তাদের একটা আশা তৈরি হতেই পারে যে আমরা হচ্ছি নেক্সট পাওয়ারে যাওয়া পার্টি। তো নেক্সট পাওয়ারে যাওয়া পার্টি হিসেবে তাদের আধিপত্য কায়েম করা, ক্ষমতার প্রদর্শন করা, এগুলো আসলে খুব অবাক হওয়ার মতনও কিছু না। আর বিএনপি যেটা, তারা তো এত বছর বাংলাদেশে জন্মের পর থেকে তারা দেখে আসছে যে যেই দল ক্ষমতায় থাকে ছাত্র সেই দলে ছাত্র সংগঠনের আধিপত্য থাকে সব জায়গায়। তো সেটা তারা বজায় রাখার জন্য যা যা করা দরকার, মানে একই সিস্টেম, একই ফর্মুলা, মানে একদম ঢাকায় ফর্মুলা, ছবির ফর্মুলার মতোই একদম ফর্মুলা, খুবই প্রেডিক্টেবল, এরকমই হওয়ার কথা, একদম কোনো পরিবর্তন হয় নাই। আমি রুবিন, খুব দ্রুত আপনি যদি এইটা নিয়ে একটু রেসপন্ড করেন, কারণ একই প্রশ্ন বারবার আসছে। মোহাম্মদ ইমাম হোসেন উনি বলছেন, দালাল খালেদ, আমি রুমিন আপুকে প্রশ্ন করতে চাই, গত পরশুদিন জাহেদ বলল হাসিনার বক্তব্য প্রচার নিষেধ এবং সেই কথা মেনে ওরা কেউ প্রচার করলো না বা নিউজ করলো না। আচ্ছা, আপনারা কি মনে করেন বর্তমান মিডিয়া স্বাধীন? দ্বিতীয় আরেকটা প্রসঙ্গ, রাফসান ইসলাম উনি বলছেন, খালেদ ভাই রুমিন আপাকে ডাইরেক্ট প্রশ্ন করেন, শেখ হাসিনার নেতৃত্বে হাজার হাজার খুন করা হয়েছে, হাসিনার বিচার বা ফাঁসি চাচ্ছে না কেন রুমিন আপা? অন্য আলাপ দিয়ে এটাকে চাপা দেওয়ার চেষ্টা করছে কেন? আপনি যদি 1 মিনিটের মধ্যে একটু বলেন। এক হচ্ছে যে মিডিয়া প্রচার করেন, এবং খালিদ ভাই, আমি মিডিয়ার ব্যাপারে বলেছিলাম যে শেখ হাসিনার সময় মিডিয়া বলেছিল যে তারেক রহমানের কোনো বক্তব্য প্রচার করা যাবে না। হ্যাঁ, তাতে কি তারেক রহমানের কোনো ক্ষতি হয়েছে? বাংলাদেশের প্রতিটা মানুষ যারা তারেক রহমানের বক্তব্য শুনতে চায়, তারা তাদের মতো করে তারেক রহমানের বক্তব্য নিজ নিজ মোবাইলে শুনেছে, তাই না? আচ্ছা, এবং তারেক রহমান সাহেব পরবর্তীতে প্রধানমন্ত্রী হতেন। তো শেখ হাসিনার বক্তব্য যদি কেউ শুনতে চায়, আপনি বলেন, এই ইন্টারনেটের যুগে আপনি কাউকে আটকায় রাখতে পারবেন? তো এটা খামোখা এটা যখন তারা করে, তখন যেটা হয় যে আগের সরকারের আমলেও তারা বাক স্বাধীনতায় বিশ্বাস করে না, ভিন্ন মত দমন করে, এই অ্যালিগেশন গুলো আসছে। এই সরকারের আমলেও বিএনপি যে চেয়ে পড়ে তাদের ঘাড়ে এই অ্যালিগেশন গুলো নিচ্ছে যে তারা ভিন্ন মতে বিশ্বাস করে না, তারা দমন করতে চায়, মিডিয়াকে কন্ট্রোল করে, ইত্যাদি ইত্যাদি। আচ্ছা, আরেকটা যেটা আমাকে প্রশ্ন করেছে, আমি ফাঁসি চাই না বা কি চাই, আমি বিচার চাই। আমি সবার সুস্থ ন্যায় বিচার চাই। এমন কি আমি জামাতে ইসলাম মানে আমি অনেকে বলছে যে রুমি তো বিএনপি থেকে বের হয়ে হয়তো জামাতে গেলে সুযোগ সুবিধা কিছু বেশি পেত, সময় বেশি পেত, একটা অর্গানাইজ ফোর্স তার সঙ্গে থাকতো। আমি তখন বলেছিলাম যে যেখানে আদর্শের ন্যূনতম মিল নাই, সেখানে কেবলমাত্র কিছু সুবিধার জন্য একটা দল যাওয়া কোনো অর্থ নাই। তো আমি কিন্তু সেই আদর্শিক ভাবে 180 ডিগ্রি মানে উল্টা থাকা সত্ত্বেও আমি কিন্তু বলেছিলাম, জামাতের যখন হিউম্যান রাইটস ভায়োলেট হয়েছিল, আমি বলেছিলাম যে না, এই হিউম্যান রাইটস তাদেরকে দিতে হবে। আপনি ইভেন যখন আবরার হত্যাকাণ্ড হলো, আমি বলেছিলাম যে ইউ ক্যানট give a dog a bad name and kill it. এই প্রিন্সিপাল আপনি চলতে পারেন না। আপনি একটা মানুষকে চেরি পিকিং এর মতো করে আপনি তাকে একটা তকমা দেবেন শিবির, আর তারপর তাকে হত্যা করবেন, এটা চলতে পারে না। বাট দ্যাট ডাজন্ট মিন যে আমি জামাতের রাজনীতিকে সমর্থন করি। একইভাবে সেটা জামাত হোক, আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, জাতীয় পার্টি হোক, যেটাই হোক, যেখানে মানুষের নাগরিকের অধিকারের প্রশ্ন আসবে সেখানে আমি কথা বলবো। এটা আপনার ভালো লাগলেও বলবো,
আপনার ভালো না লাগলেও বলুন। অ্যাডভোকেট হাসান খান, ছাত্রদল এবং ছাত্র শিবির এবং আধিপত্য বিস্তার নিয়ে আমরা খুব শুনতাম আওয়ামী লীগের আমলে, আধিপত্য বিস্তার নিয়ে। এটা তখন আওয়ামী লীগের আমলে তার কেউ ছিল না, ছাত্রলীগ দুই গ্রুপের মধ্যে। এই আধিপত্য বিস্তারটা কি ছাত্রদের মধ্যে, মানে সাধারণ ছাত্রদের মধ্যে অনেক বেশি কাম্য? মানে এইখানে তারা কি পপুলিস্ট রাজনীতিটাই করতেছে কিনা? মানে বেশি সংখ্যক ছাত্র চাইতেছে যে এটা হয় শিবির দখল করুক বা দল দখল করুক বা এনসিপির যে ছাত্র শক্তি আছে তারা দখল করুক, এইটার ক্ষেত্রে কি তারা একটা পপুলিস্ট রাজনীতি করতেছে? মানে ছাত্ররাই কি চায় যে একটা দখলদারিত্বের একটা রাজনীতি থাক শিক্ষাঙ্গনে? না, প্রশ্নটা যেটা হয়, মানে ঘটনাটা যেটা হয় যে কিছু কিছু ক্ষেত্রে কোনো কোনো মানুষের কাছে আসলে ক্ষমতা কিংবা ক্ষমতার ধারণা আসলে তৈরি হয় কারো কারো সম্ভব। ধরেন আপনার যখন রাকসু থেকেও জিএস, তাহলে রাকসুর জিএস এর কিছু ক্ষমতা আছে এইটা মনে করা হয়। কেন? সে ক্ষমতা দিয়ে আসলে বিসির সাথে কথা বলে, প্রক্টরের সাথে কথা বলে, কলের কমিটির সাথে কথা বলে, একজনকে বের করে দিলে বিচার করে, একজনকে আসলে সিট দিতে পাইতে বিচার হেল্প করে, এরকম। তাহলে এই রকমের ক্ষমতা বলা যেটা গড়ে ওঠে, তার সাথে আসলে ক্ষমতা চর্চা করতে চায় এরকম কিছু মানুষ আসলে যুক্ত হয়। আবার এটার বিপরীতে যারা আসলে ক্ষমতা চর্চা করে তার বাইরে কিছু মানুষ যুক্ত হয়। যে মানুষেরা ধরেন হতাশ হয়েছে এবারের অভ্যুত্থানের পরে, সেই মানুষেরা আসলে কোথাও আসলে আর যাইতে চায় না। প্রাইভেট ইউনিভার্সিটিকে দেখলে আপনি বুঝবেন যে অভ্যুত্থানের পর পর, এই যে বিভাজনের গল্প বললেন না, অভ্যুত্থানের পর পর সবাই ঘরে গিয়ে আসলে পড়াশোনা শুরু করলো, মনে করলো এত কিছুর পরে যখন আসলে পরিবর্তনটা হইলো না, তাহলে রুমিন আর আমি না হয় মিশন নিছি যে আমার সারা জীবন আমি মানুষের জন্য কথা বলতেই থাকবো। একটা ছেলে একটা যে একাডেমিক জীবনে গেছে, ও তো এটা করার জন্য যায় না, ওর তো এটা মোটো না। ওর মোটো তো একটা সিম্পল লাইফ, ও আসলে একটা কেরিয়ার বিল্ড আপ করবে, একটা শান্তিতে থাকবে, চাকরি পাবে, পড়াশোনা করার পরিবেশ পাবে, ওরকম। তাহলে যারা পপুলিস্ট আর যারা সাধারণ ছাত্র তারা তো এটা চায় না, কিন্তু তারা যারা এটার শিকার হয় তাদেরকে যেহেতু তারা সংঘবদ্ধ থাকে না, তারা দলবদ্ধ থাকে না, এটাকে প্রতিরোধ করার জন্য বারবার সে আগে আসতে পারে না। এই ঘটনাটাকে ধরেন ব্যবহার করে কি হয়েছে আপনি দেখেন। আমরা মনে করছিলাম ছাত্র সংগঠনগুলি হইলে এগুলি ছাত্রদের প্রতিনিধিত্ব করবে, সবগুলি ছাত্র সংগঠন, অনেকগুলি ছাত্র সংগঠন হইলো, এবং যে সমস্ত প্রতিষ্ঠানে ছাত্র সংগঠন আছে, আপনি ধরেন এই যে শিবির, জামাতের কথা বলা হলো, শিবিরের কথা বলা হলো, এদের সম্পর্কে একটা ইমপ্রেশন ছিল যে এরা ভালো মানুষেরা করে, এরা আসলে ওদের চরিত্র ওদের চাইতে ভালো। কেবলমাত্র কয়দিন একটু ক্ষমতা পাইছে, দেখেন আপনি ক্ষমতার সাথে আমি প্রশ্নটা কোথায় করতে চাইছিলাম, প্রশ্নটা হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মতো বড় 4টি বিশ্ববিদ্যালয় সহ দেশের যেসব শিক্ষা প্রতিষ্ঠানে আসলে ছাত্রছাত্রীরা ভোট দিতে পারছে, তারা যে একটা নির্দিষ্ট মতবাদের আদর্শের, এখন বলে যে আমি শিবির না, আমি জামায়াত না, বা আমি অমুক না, কিন্তু জনাব সালাউদ্দিন আম্মারের রাজনীতিটা তো বোঝার পরেও তাকেই আসলে ভোট দেওয়া হয়েছে। উনি দুইটা জিনিস আমি বলি, আমি বলি রাজশাহী বিশ্ববিদ্যালয়টা আমি একদম বলিনি, আমি দেখলাম উনি শিক্ষকদের জিজ্ঞেস করতেছেন আপনি এখন এখানে এটা কেন করতেছেন, আমাকে কেন ডাকতেছেন না, উনি এটা করতেছেন, এবং উনি গর্বিতভাবে বেলচা হাতে যাইতেছেন। উনার সভাপতি আবার বলতেছেন যে সাংবাদিক উনার জন্য ভালো করে কথা বলবে তারেও আমি এটা করে দিব। উনারা দেখতেছেন, উনাদের কাজ যে ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা বলি, আমি জীবনে শুনি নাই ছাত্র সংগঠনের দায়িত্ব হচ্ছে কোন মানুষের কি প্রেফারেন্স সেইটা নিয়ে কথা বলা এবং তাদেরকে আটকায় দেওয়া, এটা তার কাজ, এবং সেটা করতেছে গর্বিত হইয়া, এবং তাদেরকে আবার ভোটও দেওয়া হচ্ছে না। ভোটটা তারা যখন পাইছিল, আমি ওই জায়গাটার কথা বলি, ভোটটা যখন পাইছিল তখন দুইটা জিনিস ছিল। ভোটটা যখন তারা নিছে তখন আসলে তাদের সম্পর্কে ইমপ্রেশনটা ছিল এরকম, যেটা বললাম যে ক্ষমতা পাওয়ার পরে যে চর্চাটা করতেছে, এই চর্চাটা তার চর্চা না, এর বিপরীত চর্চাটা তার চর্চা, এরকম একটা ইমপ্রেশন ছিল। কিন্তু পাওয়ারের পরে আসলে পাওয়ারের যে ক্যারেক্টার, সেই ক্যারেক্টারটা এমনকি জামাতের বেলায়ও বের হয়ে আসতেছে। আমি তো বলি যে আসলে যখন দেখেন এখন আওয়ামী লীগকে কোনো দর্শনকারীদের মধ্যে আওয়ামী লীগ পাবেন না, সব দর্শনকারী হয় জামাত হবে অথবা বিএনপি হবে। মানে এইটা হচ্ছে একদম কমন, মানে কখনো আপনি পাবেন না পাওয়ারের সাথে নাই সে দর্শন করতেছে, এরকম রোগটা পাবেন না। কিন্তু আমি এটা বলতেছি কারণে আমি বলি যে ছাত্ররা যখন তাদেরকে ভোটটা দিছিল তখন তাদেরকে মনে করছিল যে ওই সমস্ত প্রচলিত পাওয়ারের বাইরে এসে তারা ছাত্রদের পক্ষে একটা অন্য রকমের বন্দোবস্ত তারা তৈরি করবে। কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আপনি দেখছেন এটা, এখন কালকে এটা প্রতিরোধ হবে আমি এটা মনে করি না। কিন্তু এইটা আসলে আমি যেটা বলছিলাম যে ছাত্র দলের উচিত ছিল এই পথে না হাইটে তার রাজনীতিটা করা। তো ছাত্র দল তো স্বাভাবিকভাবে সে পাওয়ারে আছে, সে মনে করতেছে পাওয়ার প্র্যাকটিস করবো আমি, তুই আম্বার কেন, তো তুই বেল চালিয়ে গেলে আমি আসলে পিস্তল নিয়ে যাবো, এবং সেখানে ছাত্র দলের সাথে আপনি কথাটা একটু শুরু করে দেন, তারপর আমরা একই প্রশ্ন নিয়ে আসলে বেঁচে ফানার কাছে যাই। আমি শুধু জানতে চাই, গতকাল একজনের দেখলাম যুব দলের উনি একটা কি একটা সবুজ রঙের লাঠি দিয়ে একে মারে, তারে কি করে, তারে জিজ্ঞেস করে
এবং উনার পিছনেও আমি অনেক মানুষ দেখতে পাচ্ছি, মানে অনেক ছাত্র যুবা, এরা কারা আসলে সবাইকেই ক্ষমতার ভাগ পায়। মানে কিভাবে একটা লোকের রাস্তায় দাঁড়ায়া জিআই পাইপ দিয়ে আরেকটা লোকরে মারবে সেটা সে বলে হেলমেট হেলমেট পরে, যুব দলের কি জানি নাম, ওনার নাম ওই যে নয়ন সাহেব পুরো নামটা ভুলে গেছি। ওই মানে এর পিছনের লোকরা কারা? মানে আপনারা তো রাজনীতি করেন, মানে এরা কারা? এরা সবাই কি বিএনপির, সবাই ছাত্র দলের, সবাই যুব দলের? মানে নিশ্চয়ই এরা ছাত্র দল কখন এবং এরা বেনিফিট পায় না না, নিশ্চয়ই বেনিফিট পায় অথবা বেনিফিটের ইমপ্রেশনে থাকে, বেনিফিট পাবে এটা আশা করে। আচ্ছা, সবাই যে বেনিফিট পায় গেছে এরকম, কিন্তু বেনিফিট যেখানে পাওয়ার পথ হচ্ছে এইটা ওনার পেছনে যাওয়া এবং ওনার সাথে গিয়ে একজনের মাথায় বাড়ি দেওয়া, ওনার সাথে গিয়ে একটা ছেলেকে আসলে ধরে নিয়ে আসা, এইটাই যে এখানকার রাজনীতি। এই মাফিয়া তন্ত্র এবং রাজনীতিকে তো সমার্থক করে ফেলা হয়েছে। চাঁদাবাজি, ধান্দাবাজি, কিংবা ধরেন এই যে ড্রাগবাজি, সালিশবাজি, এগুলি সবচেয়ে বড় কথা হলো আইন নিজের হাতে তুলে নেওয়া। আমাকে সবক দিতে আসে, আমি যখন জিজ্ঞেস করলাম যে ভাই আপনাদের এক বড় নেতাকে দেখলাম বা আপনারই দেখলাম রাস্তা আদিয়া তুলে ফেলেন, মানে এটা কিরকম? আমাকে সবক দিতে আসে, তাহলে কি ওই মানে কি আমাকে কি তাহলে কি বিশেষ পাশ দিয়া পুলিশ হইয়া কইছিলাম যে ভাই আপনি সরকারে গিয়া করেন এগুলি কি? এবং এগুলি করে তারা গর্বিত, আইন নিজের হাতে তুলে নিয়ে আবার গর্বিত, এটা কিরকম? এবং জনগণ ওদের সাপোর্ট করে, এটার হিসাবটা কি আসলে? এটার একদম শুরুটা হচ্ছে একদম উপর থেকে। আমাদের রাজনীতিটাকে আমরা মাফিয়াতন্ত্র এবং রাজনীতির মধ্যে কোনো পার্থক্য রাখি নাই। আমরা যেটা বলি তার বিপরীতটা আমার নেতা করবে, এবং আমি এই নেতাকে অনুসরণ করলেই আমি জাগতিক কিছু একটা বেনিফিট, কোনো একটা বেনিফিট, অ্যাটলিস্ট আমাকে আরেকজন এসে মারবে না এরকম একটা সামর্থ্য, কিংবা আমার মেয়েটা স্কুলে যাবে, আমার এই পরিচয় থাকলে আমার মেয়েটাকে ওইখানে গিয়ে শীষ দিবে না, এইটার জন্য হইলে অনেকে তাদেরকে অনুসরণ করে। মানে দুই রকম ভাবে অনুসরণ করে, একটা হচ্ছে আমি অমুকের মেয়েকে তুলে নিয়ে আসবো তাইলে করি, আর একটা আমি মনে করি যে ক্ষমতাটা যেহেতু তার হাতে, তাহলে তার সাথে থাকলে আমার মেয়েটা স্কুলে যাওয়ার সময় নিরাপদে যাবে। এইটারই সংস্কারের কথাটার জন্য আসলে রুবিন যেটা বলছিল প্রথমে, যে বাংলাদেশের মানুষ এইরকম অবিশ্বাস্য ভাবে আসলে বন্দুকের সামনে দাঁড়াইলো, এটা দাঁড়াইছিল এই আশা থেকে, কিন্তু আমরা গত 2 বছরে এটাকে একদম সাকসেসফুলি এটা মিথ্যা প্রমাণ করতে পারছি। ওকে, আপনার কাছে কি মনে হয় যে মানে এই প্রত্যক্ষ অন্যায়ের পিছনে এত মানে অন্যায় যে করতেছে, মানে আমার তো এটা বুঝতে কোনো সায়েন্স পড়া লাগে না যে যেই লোকটা জিআই পাপ বা হেলমেট হাতে নিচ্ছে সে যুবদল করুক, আর যেই লোকটা বেলচা হাতে নিয়ে বলতেছে বেলচা দিয়ে পিটাইয়া গর্ত করে তুলে দিব এটা অন্যায়, অথবা যে লোকটা মাঠের থেকে কি বলে রাস্তা টান দিয়ে এরকম তুলে ফেলতেছে, তারপরেও তাদের পিছনে এই লোকটা থাকার কারণটা কি? মানে মানে এইটার ফিলোসফিটা কি? মানে আমি ভালো খারাপ ন্যায় অন্যায় আমি এটা বললাম না, কিন্তু জনগণ তো তাদের সমর্থন করতেছে এইটা বলা। আমি একটু আরেকটা দর্শকের একটু মতামত পড়ি। উনি বলতেছেন খালেদ নিজেই সমালোচনা, তার নামটা পড়তে পারতেছি না পুরোপুরি, RH.info, খালেদ নিজেই সমালোচনা নিতে পারে না, ওনাকে কেউ সমালোচনা করলে উনি খুবই বিরক্ত হন। বেঁচে ফারানা, আপনি যদি একটু বলতেন যে তাদের পেছনেও আসলে অনেক জনসমর্থন, নাকি এই রাজনীতি এইটাই রাজনীতি এখনকার বা সব সময়? খালেদ ভাই, আমরা আসলে অর্থনীতিতে ট্রিকল ডাউন বলে একটা কথা আমরা শুনি, তাই না, যে উপর থেকে আস্তে আস্তে চুয়ায় চুয়ায় নিচে পড়ে। ঠিক একই জিনিস রাজনৈতিক দলগুলোর মধ্যে হয়। একদম পদে যারা থাকে তাদের কাছ থেকে তারা পায় আরো বড় নেতার কাছ থেকে, জেলা পায় কেন্দ্র থেকে, কেন্দ্র পায় আরো উপর থেকে, আর নিচে যারা আছে তারা পায় জেলা থেকে, উপজেলা, উপজেলা থেকে ইউনিয়ন, ইউনিয়ন থেকে ওয়ার্ডে যায়। আচ্ছা, এখন এই যে ট্রিকল ডাউন করা অর্থ, এটার উৎসটা কি? এটার উৎসটা চাঁদাবাজি, এটার উৎসটা কমিটি বাণিজ্য বড় দলগুলোতে, এটার উৎসটা ক্ষমতায় থাকলে বিভিন্ন জায়গায় জোর জবরদস্তি করে এর ব্যবসা দখল, তার জমি দখল, তার অন্য বাড়ি দখল, ইত্যাদি ইত্যাদি। এবং এই যে একটা আনহোলি নেক্সাস তৈরি হয়, আপনি যেটাকে জনসমর্থন বা জনগণ বলছেন, আই এম সরি, না না, একদম না খালেদ ভাই, ডোন্ট মিসআন্ডারস্ট্যান্ড দেম অ্যাজ জনগণ ও জনসমর্থন, নট অ্যাট অল। ওরা হচ্ছে কিছু সুবিধাভোগী। আপনি আমাকে বলেন, মানুষ রাজনীতি কেন করে? এক হতে পারে তার সম্মানের আকাঙ্ক্ষা আছে, যেটা আমরা আমাদের পূর্বপুরুষদের মধ্যে দেখেছিলাম, সম্মান পাওয়ার একটা আকাঙ্ক্ষা, সে কারণে রাজনীতি করে। 2 হচ্ছে এরপরে 80-র দশক এবং 90-এর দশকের পর থেকে আমরা দেখলাম এটা টাকা বানানোর সবচেয়ে সহজ মেশিন, এবং এই টাকা বানাতে রাজনীতিতে সুযোগ দিলে একটা কথা একটু আপনি সুযোগ দিলে একটা কথা, আপনি বলতেছেন যে এরা সবাই সুবিধাভোগী, কিন্তু আমি তো দেখি ধরেন মাজার ভাঙতে যে যাচ্ছে এটার কি সুবিধা? আরেকটা মানে আমি যদি এখানে গ্রামের 5000 লোককে দেখি সেটার কি সুবিধা? আমি যদি দেখি যে মাজার ডিফারেন্ট,
আচ্ছা আচ্ছা, মাজার ডিফারেন্ট। আচ্ছা, ঘেরাও করে বিচারক চেঞ্জ করা হচ্ছে, এইটাতে যায় যেই 30,000 লোক এটাতে অংশগ্রহণ করতেছে তাদের কি সুবিধা? আমি যদি দেখি যে একটা মিডিয়া দখল করতে যাইতেছে, বা মিডিয়ার এই সাংবাদিক ভালো না, ওইটাকে বাদ দিতে হবে, ওইটাকে নিতে হবে, ওইটার সুবিধাভোগীটা কারা? বা এই যে কালকে নয়ন সাহেব বা এর আগের দিন আম্মার সাহেবকে যারা সমর্থন করতেছে তারা কি সুবিধাটা পায়? মানে আমি তো তাদের সাধারণই লোকই মনে হয় আমার তাদের। অনেকগুলো ব্যাপার আছে। খালেদ ভাই, আপনি শোনেন, ক্ষমতার সঙ্গে নয়ন বা আমি নাম না বলি, এরকম মানুষরা একেবারে খুব স্ট্রংলি কানেক্টেড, যাকে প্রধানমন্ত্রী নাম ধরে ডাকে। তো এইরকম একটা ছেলের পাশে যখন সে থাকবে, তার পরিবার নিরাপদ থাকবে, তার আরেক জায়গায় চাঁদাবাজি করে টাকা আনাটা সহজ হবে, তার এলাকায় হুমকি ধামকি দিয়ে একটা ক্ষমতা বলয় তৈরি করা তার জন্য সহজ হবে। সো নয়নের পেছনে বা এরকম মানুষের পেছনে, আম্মারের পেছনে তারা থাকবে। এদেরকে দিয়ে আপনি জনসমর্থন বা এটাকে জনগণ হিসেবে আল্লাহর ওয়াস্তে ধরে নেয়, জনগণ না, জনসমর্থন না, একটা গোষ্ঠী যারা এখান থেকে পার্সোনালি বেনিফিট নেবে, বেনিফিটেড হবে তারা। আমি যে কথাটা বলছিলাম যে রাজনীতিতে মানুষ কয়েকটা কারণে আসে, সম্মানের জন্য। 80 দশক 90 দশকের পরে আসলো টাকার জন্য, যেখানে 1 টাকা বিনিয়োগ করতে হয় না, 100 কোটি টাকা বানানো যায়। আর 3 নম্বর হচ্ছে অবৈধভাবে ক্ষমতা বা পাওয়ার এক্সারসাইজ করা, এই দখল সেই দখল, এই একে হুমকি তাকে হুমকি, ধর্ষণ, এই ধরনের অপরাধ করা। মানে আপনি যে কোনো ফৌজদারি অপরাধ করে পার পাবেন যদি আপনি ক্ষমতার সঙ্গে থাকেন। হাসান কামাল ভাই যেটা বলে যে একটা বিরোধী দলের কাউকে আপনি ধর্ষণের মামলায় পাবেন না। আওয়ামী লীগ যখন ক্ষমতা ছিল, ধর্ষণ দিয়ে সার্চ করে যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক সব আসতো। এখন ধর্ষণ দিয়ে সার্চ করবেন, আপনি পাবেন যুব দল, ছাত্র দল, আবার পাবেন হলো জামাতের লোকজন, জামাতের এমপি, এটসেট্রা এটসেট্রা। হ্যাঁ, এটার সাথে ক্ষমতা একেবারে ডাইরেক্টলি ধর্ষণ টর্ষণের মতো অপরাধ বা ফৌজদারি অপরাধের সাথে ক্ষমতার সাথে একটা ওতপ্রোত সম্পর্ক থাকে, ঠিক আছে? তো এগুলোর সাথে আপনি জনসমর্থন ইয়ে করতে পারবেন। আর মাজার ভাঙা যেটা, সেটা হচ্ছে গ্রুপ অফ পিপল, তারা আরেক গ্রুপ অফ পিপল কে বুঝাইতে সমর্থ হয় যে এইটা করলে তুমি বেহেশতে যাইতে পারবা। এটা যেটা হচ্ছে ওটা আল্লাহ এবং রাসূলের অবমাননা হচ্ছে, ধর্মের অবমাননা হচ্ছে, কোরআনের অবমাননা, ইসলামের অবমাননা হচ্ছে, ওটা ভাঙো, ওটা ভাঙলে তোমার ইয়ে হবে। আর চ্যানেল দখলের কথা যেটা বললেন, সেটাতে লাভবান হবে হয়তো 5টা মানুষ, ভয়াবহ রকম অর্থ তারা একটা চ্যানেলের মাধ্যমে লাভ করবে, কিন্তু সেটা আবার ট্রিকল ডাউন পদ্ধতিতে ওই যে যারা হেলমেট পরে দখল করতে গেল তাদের হাতেও কিছু কিছু আসবে। তো এটা মানে মাজার দখল, মাজার ভাঙা আর চ্যানেল ভাঙা দুই জিনিস।